আজকে হবে ভারতের জলবায়ু সম্পর্কে। ঠিক আছে? দেখো, খুব একটা সুন্দর একটা নোটস আমি তোমাদেরকে অবভিয়াসলি ফরওয়ার্ড করব। তার আগে পড়িয়ে দেবো, এটার উপর অবশ্যই আমরা এমসিকিউ আলোচনা করব। একটু ভালোভাবে আমাদের করতে হবে। দেখো, তো এখানে সমস্ত কিছু আলোচনা করব মৌসুমী জলবায়ু সম্পর্কে। তারপর আমাদের যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয় সেগুলোর কারণে বন্যা, খরা, পুরো জিনিসটাই আমরা আলোচনা করব। আর বিভিন্ন যে আমাদের কালগুলো, গ্রীষ্মকাল, বর্ষাকাল, সেগুলো কিভাবে হয়, কেন হয়, সেগুলো সম্পর্কে প্রপার আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। দেখো, ভারতের যে জলবায়ু, কি ধরনের জলবায়ু? উষ্ণ, আর্দ্র, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এই লাইনটা, প্রথম লাইনটাই ভীষণ গুরুত্বপূর্ণ এই কারণে যে প্রথম কথা, ভারতের যে জলবায়ু সেটা কি রকম জলবায়ু? সেটা হচ্ছে মৌসুমী জলবায়ু, মানে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত, সেই জন্য এটাকে মৌসুমী জলবায়ু বলা হয়। ক্রান্তীয় কথাটার মানে হচ্ছে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলকে ক্রান্তীয় বলা হয়, সেই জন্য ক্রান্তীয়। উষ্ণ, উষ্ণ মানে কি? হট, গরম। যেহেতু নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত সেই কারণে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, সেই কারণে এটা উষ্ণ হয়। আর্দ্র, যেহেতু নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত সেই কারণে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, সেই কারণে আর্দ্র। অর্থাৎ প্রত্যেকটা লাইন খুবই গুরুত্বপূর্ণ ভারতের জলবায়ুর ক্ষেত্রে। তাহলে ভারতের জলবায়ু কেমন? মৌসুমী জলবায়ু বললে হবে না। উষ্ণ, আর্দ্র, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, এই লাইনটা স্পেসিফিক্যালি মাথার মধ্যে রাখতে হবে। এবার এই রকম জলবায়ু হওয়ার কারণ কি? তার কারণ আমরা জানি ভারতের মাঝখান দিয়ে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি উত্তর। কর্কট ক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যান্সার আমরা বলে থাকি। কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের ওপর দিয়েও সেটা গিয়েছে, প্রত্যেকেই জানি ভালোভাবে। তো সেই কারণে, যেহেতু এটা প্রায় ভারতের মাঝ বরাবর গিয়েছে, সেই কারণে ভারতের উত্তর ভারতের আবহাওয়া এক রকমের হয় বা জলবায়ু এক রকমের হয়, দক্ষিণ ভারতের জলবায়ু আরেক রকমের হয়। অর্থাৎ ভারতের মাঝ বরাবর যাওয়ার জন্য ভারতকে প্রায় দুটি সমান জলবায়ু অঞ্চলে বিভক্ত করেছে এই কর্কট ক্রান্তি রেখা। এবার বলা আছে যে মৌসুমী বায়ু দ্বারা যেহেতু প্রভাবিত, এই জন্য ভারতকে বলা হয় আন্ত মৌসুমী জলবায়ুর দেশ। মানে মৌসুমী জলবায়ুর মধ্যস্থিত বা মৌসুমী জলবায়ুর মধ্যস্থিত জলবায়ুর দেশ হচ্ছে ভারত। এবার প্রথমেই একটা কথা আমরা বারবার শুনে এসেছি, সেটা হচ্ছে আবহাওয়া আর জলবায়ু কিছু নিশ্চয়ই পার্থক্য আছে। এক লাইন আমি দিয়ে দিয়েছি এই কারণে যাতে ডাউটটা ক্লিয়ার হয়। আবহাওয়া কি আর জলবায়ু কি আমরা অনেকে জানি, যারা জানি তো ভালো, না যদি জানি তাহলে এটা একটু জেনে নিতে হবে। আর যদি ডিটেলস জানতে হয় তাহলে তো আমাদের এক্সট্রা এগুলো সম্পর্কে ডিটেলস পড়তে হবে। বাট এটা বিশাল কোনো ব্যাপার নয়। আবহাওয়া হচ্ছে কোনো স্থান, কোনো একটা পার্টিকুলার স্থানের বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থা। স্বল্পকালীন অবস্থা মানে এক দিনের অথবা এক বেলার অথবা কয়েক ঘন্টার। মানে কোনো জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, এখন হচ্ছে, তখনকার আবহাওয়া কেমন? প্রচুর ঝড় জল হচ্ছে। দিনের বেলা, দুপুর বেলা, মানে সকালবেলা ঝড় জল হলো, বিকাল বেলা প্রচুর গরম। তাহলে সকালবেলা আবহাওয়া একরকম, বিকেল বেলার আবহাওয়া একরকম। অর্থাৎ সেটা কিন্তু স্বল্পকালীন অবস্থা। সেটা হতে পারে একদিন, বা হতে পারে 6 ঘন্টা, বা হতে পারে 3 ঘন্টা, সেটাও হতে পারে, কোনো সমস্যা নেই। স্বল্পকালীন অবস্থা সাধারণত হয় একদিন। সেটাকে আবহাওয়া বলি। তাহলে এটা কি অবশ্যই সবসময় একটা পরিবর্তনীয়, পরিবর্তনশীল চলক হবে? মানে পরিবর্তনশীল একটা কনস্ট্যান্ট, মানে মানে চলরাশি হবে, যেমন এক্স ওয়াই কে চলক আমরা বলি, কারণ মান পরিবর্তনশীল। আর জলবায়ু কি? অনেক দিন, মানে মিনিমাম ধরা হয় 35 বছর। মানে 35 বছর ধরে সেই জায়গার জলবায়ু কেমন রয়েছে? ঠান্ডা। তাহলে 35 বছর কি সেই জায়গায় ঠান্ডা রয়েছে? আমরা যদি মানালির কথা বলি বা দার্জিলিং এর কথা বলি, 35 বছর ধরে বা তার থেকেও বেশি সময় ধরে সেখানে ঠান্ডা। সেই কারণে দার্জিলিং এর আমরা জলবায়ুর কথা বলবো, দার্জিলিং এর আবহাওয়া নয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এরকম কোন স্থানের 35 বছরের আবহাওয়ার গড়কে আমরা জলবায়ু বলি। অর্থাৎ জলবায়ু হয় একটা দীর্ঘকালীন সময়, অর্থাৎ দীর্ঘ সময়। ওটা হয় একটা স্বল্প সময়, স্বল্পকালীন অবস্থা, একটা দীর্ঘ সময়ের অবস্থা হচ্ছে জলবায়ু। এবার আবহাওয়ার জলবায়ু নিয়ে বিজ্ঞানের একটা শাখায় যেখানে পড়ানো হয়, কিভাবে বুঝবে? ক্লাইমেটোলজি বলা হয়, যেটাকে আমরা আবহাওয়া বিজ্ঞান বলি বা ক্লাইমেটোলজি বলে থাকি আমরা। কিভাবে? এর কারণে এখন আমাদের এইসব জায়গাতে বিভিন্ন সুপার কম্পিউটার দেওয়া হচ্ছে, যার ফলে আমরা বলে দিতে পারি আগে থেকে। এখন দেখো, আয়লা বলো, যাই বলো, বিভিন্ন যে ঘূর্ণাবর্ত হয়, অনেক আগে থেকেই সতর্কবার্তা দিয়ে দেয়।
এই দেখো এই বলবে 15 দিন পরে বা 1 মাস পরে এই সময় ঘূর্ণাবর্ত হবে, এই দিন হবে, পার্টিকুলার বলে দেয়। বলবে এবার কি করে এতটা বলছে, এগুলো সুপার কম্পিউটারের কারণে আজকের দিনে পসিবল আমাদের হচ্ছে, মানে সেগুলো আমাদের আবহাওয়া বিজ্ঞানে এসব নিয়ে আলোচনা করা হয়। এবার আমাদের ভারতের উত্তর ভারত আর দক্ষিণ ভারতের জলবায়ু কিন্তু অনেকটাই ডিফারেন্ট জলবায়ু হয়ে থাকে। উত্তর ভারতের জলবায়ু দক্ষিণ ভারতের তুলনায় অনেক বেশি চরম ভাবাপন্ন হয়। এবার চরম ভাবাপন্ন কথাটার মানে কি? চরম ভাবাপন্ন কথাটার মানে হচ্ছে শীত এবং গ্রীষ্ম দুটোই তীব্র হবে। দেখবে যে অনেকের রাগ খুব চরম হয়, মানে কি, রেগে গেলে প্রচুর রেগে যায়, ঠান্ডা হয়ে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে? তো এইরকম, অর্থাৎ চরম ভাবাপন্ন মানে চরম, মানে দুটোই বেশি হবে, মাঝামাঝি কিছু নয়। অর্থাৎ চরম ভাবাপন্ন জলবায়ুতে শীতটাও খুব বেশি হবে, গ্রীষ্মটাও খুব বেশি হবে, সেটাকে চরম ভাবাপন্ন হয়। অর্থাৎ এই ধরনের জলবায়ু কোথায় দেখা যায়? উত্তর ভারতের জলবায়ু কিন্তু বেশি চরম ভাবাপন্ন হয়। যেমন দার্জিলিং বলো, বা রাজস্থান বলো, রাজস্থান দার্জিলিং এইসব, সরি, রাজস্থান দিল্লি বলো, রাজস্থানে প্রচুর গরম, আবার প্রচুর ঠান্ডা, মানে গ্রীষ্মকালে প্রচুর গরম, শীতকালে প্রচুর ঠান্ডা হয়ে যায়। সেই রকম কিন্তু দক্ষিণ ভারতে ওরকম চরম ভাবাপন্ন আবহাওয়া থাকে না। তার অনেকগুলো কারণ আছে, আমরা আস্তে আস্তে পাবো। বড় কারণ যেটা কি, যে উত্তর ভারতের ক্ষেত্রে সমুদ্র অনেক দূরে অবস্থিত, দক্ষিণ ভারতের ক্ষেত্রে সমুদ্র কাছাকাছি অবস্থিত। দক্ষিণ ভারতের প্রায় সমস্ত রাজ্যই মানে সমুদ্রের কাছাকাছি। কর্ণাটক বলো, অন্ধ্রপ্রদেশ বলো, তামিলনাড়ু বলো, তারপর তোমার হচ্ছে কেরালা বলো, ঠিক আছে, মহারাষ্ট্র বলো, সবাই সমুদ্রের ধারে অবস্থিত। কিন্তু উত্তর ভারতের যে রাজ্যগুলো, রাজস্থান বলো, দিল্লি বলো, মানে ছত্তিশগড় বলো, উত্তরপ্রদেশ বলো, এরা কিন্তু সমুদ্রের কাছাকাছি নয়। সেই কারণে এই জায়গার আবহাওয়া খুব চরম ভাবাপন্ন হয়। এই কারণে উত্তর ভারত আর দক্ষিণ ভারতের জলবায়ু কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। কিরকম? উত্তর ভারতে দেখা যায় উপক্রান্তীয় জলবায়ু, আর দক্ষিণ ভারতে দেখা যায় ক্রান্তীয় জলবায়ু। মানেটা কি? উপক্রান্তীয় মানে ক্রান্তীয়ের কাছাকাছি, মানে গ্রীষ্মকাল খুব উষ্ণ হবে, গরম খুব উষ্ণ হবে, শীতকাল খুব ঠান্ডা হবে, উপক্রান্তীয়। আর ক্রান্তীয় জলবায়ুতে অত্যাধিক উষ্ণ গ্রীষ্ম আর অস্পষ্ট শীত ঋতু হবে। এই জন্য স্পেসিফিক্যালি আমি পাশে লিখে দিয়েছি দুটোর মিনিং কি। উপক্রান্তীয় মানে গ্রীষ্মকাল উষ্ণ হবে কিন্তু শীতকাল শীতল হবে। আর ক্রান্তীয়তে কি হবে? অত্যাধিক উষ্ণ গ্রীষ্ম হবে, মানে গ্রীষ্মকাল অত্যাধিক উষ্ণ হবে আর শীত ঋতুটা অস্পষ্ট শীত ঋতু হবে, মানে খুব বেশি ঠান্ডা বোঝা যাবে না। তুমি যদি ব্যাঙ্গালোর যাও কখনো, ঠিক আছে, ওখানে তুমি শীতকালটা ফিল করতে পারবে না যে শীত অ্যাকচুয়ালি পড়ছে, গরম সবসময় লাগবে, প্রচুর গরম। চেন্নাই যাবে, ঠিক আছে, ব্যাঙ্গালোর যাবে, প্রচুর গরম লাগবে, ঠিক আছে, কিন্তু তুমি শীতটা কোনোদিন না ফিল করতে পারবে। শীতকালে যদি কখনো যাও, সেখানে দেখবে যে মোটামুটি একটা কিছু, যাই হোক, একটা ড্রেস পরেই তুমি যেতে পারবে, শীতকাল কিন্তু লাগে না। কেউ যদি ব্যাঙ্গালোর গিয়ে থাকো বা চেন্নাই গিয়ে থাকো, তাহলে এটা ফিল করতে পারবে। আমি গিয়েছিলাম বা আমার অভিজ্ঞতা আছে অনেকবার, সেই কারণে আমি প্রত্যেকটা, মানে অনেকবারই গিয়েছি, সেই কারণে আমার প্রত্যেকটা অভিজ্ঞতা আছে। ওখানে খুব বেশি কোট ফোট কিছু পরতে হয় না, যেটা আমার এই কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে পড়তে হয়, ঠিক আছে। এবার গ্রীষ্মকালে মে মাসে উত্তর ভারতের তাপমাত্রা সর্বোচ্চ হয়, আর গ্রীষ্মকালে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রয়েছে অবভিয়াসলি, এবং শীতকালে যে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ঋতু পরিবর্তন হয়। এবার এগুলো আমরা কি করে বলছি? দিক থেকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলতে মিনিংটা কি? যদি আমরা ভারতের ম্যাপটা এরকম ভাবি, তাহলে যেটা এই দক্ষিণ পশ্চিম দিক থেকে যখন মৌসুমী বায়ু ঢুকছে, এন্টার করছে, যেহেতু সে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে, সেই জন্য তার নাম হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর যখন ফিরে যাচ্ছে, তখন উল্টো দিক থেকে আসছে, মানে উত্তর পূর্ব দিক থেকে আসছে, সেই জন্য তখন তার নাম হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এবার এর কারণে কি হচ্ছে? আমাদের ঋতু পরিবর্তন হচ্ছে। যখন ঢুকছে তখন গ্রীষ্মকাল গরম হচ্ছে, আর যখন বেরিয়ে যাচ্ছে তখন ঠান্ডাকাল। কেন? কারণ বেরোনোর সময় হিমালয়ের কাছ দিয়ে আসছে, আর হিমালয় থেকে তো ঠান্ডা নিয়ে আসবে, ঠিক আছে। এবার এটাই বলছে, গ্রীষ্মকালে ভারতে মৌসুমী বায়ু যে দিক দিয়ে আসে, শীতকালে তার ঠিক বিপরীত দিকে প্রবাহিত হয়। এই যে কথাটা বললাম, এদিকে যাচ্ছে আর অপোজিট দিকে ঘুরে আসছে। আর এই কারণে শীতকালে উত্তর ভারতের তাপমাত্রা দক্ষিণ ভারতের তুলনায় কম হয়। কেন কম হয়? ওই যে বললাম, হিমালয় থেকে আসে, হিমালয় থেকে আসার সময় ঠান্ডা নিয়ে আসে, এই জন্য আমরা প্রচুর ঠান্ডা পাই গরমকালে। আর দক্ষিণ ভারতে অতটা ঠান্ডা আমাদের লাগে না। এবার এই উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে
শীতকাল কিন্তু আমাদের শুকনো বা শুষ্ক হয়ে থাকে। কেন হয়? কারণ দেখো, হিমালয় থেকে যখন আসছে সে ঠান্ডা হাওয়া নিয়ে আসছে, কিন্তু জল তো পাচ্ছে না, কোনো মানে জলাশয়ের উপর দিয়ে তো আসছে না। এবার জলাশয়ের উপর দিয়ে যদি না আসে, তাহলে সেটা কি হবে? শুষ্ক হবে, শুকনো হবে। আর শুকনো হওয়া মানে তখন কি হবে? সেখানে বৃষ্টিপাত হবে না, কোল্ড ব্লিজার্ড দেখা যায়, যেরকম রাশিয়াতে হয়। ঠিক আছে? সেই জিনিসটা আমরা লক্ষ্য করতে পারবো। এবার ভারতে শীতকালে কিন্তু বলবে স্যার এখন তো প্রায় বৃষ্টি হয় না, শীতকালে করমণ্ডল ও কোস্ট মানে দক্ষিণ ভারতে তামিলনাড়ুর করমণ্ডল উপকূল ছাড়া অন্য কোথাও শীতকালে সেরকম বৃষ্টিপাত হয় না। এবার করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয় কেন? দেখো একটু আমি বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। দেখো, যখন মৌসুমী বায়ু এন্টার করছে তখন এই দিক দিয়ে প্রবেশ করছে। কোন দিক হচ্ছে এটা? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এন্টার করছে, তাহলে আসার সময় কি হয়? সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে, মানে আরব সাগরের উপর দিয়ে যাচ্ছে। তাহলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সে পাচ্ছে, কোনো সমস্যা নেই, পেয়ে গেল। এন্টার করছে, সেই কারণে এখানে পশ্চিমঘাট পর্বতমালা, আমরা ভূপ্রাকৃতিক বিভাগটা পড়েছি, পশ্চিমঘাট পর্বতমালা এখানে রয়েছে, সেই কারণে বৃষ্টিপাত হচ্ছে। এবার ভারতের উপর দিয়ে সে বাবু চলে গেল, এরকম কোনো সমস্যা নেই, চলে গেল বৃষ্টিপাত ঘটিয়ে, চলে গেল মেঘালয়ের চেরাপুঞ্জিতে গিয়ে। এখানে যেহেতু হিমালয় পর্বতমালা আছে, তাহলে সেখানে গিয়ে ধাক্কা মারলো, ধাক্কা মেরে এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়ে গেল। এটা আমাদের যখন বর্ষাকালের গল্প হলো। শীতকালে কি হচ্ছে? শীতকালে ও ঘুরে আসছে, চায়নার উপর দিয়ে এন্টার করছে। তাহলে দেখো, যখন এইরকম ও আসছে, কোনো জলীয় বাষ্প পাচ্ছে না, কোনো জলীয় বাষ্প পাচ্ছে না, কারণ পুরো শুকনো আসছে। এখানে এই দক্ষিণ পশ্চিমঘাট পর্বতমালা দিয়ে চলে যাবে। কিন্তু যেটা এইভাবে আসছে, দেখো খেয়াল করো, এরকম আসছে, কোনো কিছু পেলো না। কিন্তু যখন এইটা আসছে, তখন কোথা দিয়ে আসছে দেখো, আসছে, যখন আসছে দেখো, এ পুরো বঙ্গোপসাগরের ওপর দিয়ে আসছে। আর বঙ্গোপসাগর দিয়ে আসার জন্য এখান থেকে সমস্ত জলীয় বাষ্পগুলো সে কালেক্ট করছে। কালেক্ট করে এইখানে আমাদের যে করমণ্ডল কোস্ট রয়েছে, মানে তামিলনাড়ুর যে কোস্টটা, সেটা করমণ্ডল কোস্ট, সেখানে কি হচ্ছে? প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে শীতকালে শুধু এই জায়গাটাতেই, করমণ্ডল কোস্ট এই জায়গাটাতেই বৃষ্টিপাত হয়। আর গ্রীষ্মকালে তখন এইদিকে বৃষ্টিপাতে কোনো অসুবিধা নেই। শীতকালে শুধু তামিলনাড়ুতে হয়। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো কারণটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এই কারণে করমণ্ডল উপকূল ছাড়া কেমন বৃষ্টিপাত হয় না। এছাড়া আমাদের বিভিন্ন সময় পশ্চিমী ঝঞ্ঝা হয়, আর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ হয় তার ফলে শীতকালে কিছু বৃষ্টি হয়। সেগুলো আমরা কম বেশি দেখি নিম্নচাপের ফলে বৃষ্টি, কিন্তু নিম্নচাপ তো আর সবসময় হবে এরকম কনফার্ম ব্যাপার নয়, কিন্তু এই বৃষ্টিটা সবসময় কনফার্ম হয়। ঠিক আছে? আচ্ছা, এবার এটা আমরা একদম শেষের দিকেই পড়বো, যে মৌসুমী বৃষ্টিপাতের যে স্বল্পতা, এই যে মৌসুমী যে বৃষ্টিপাত হয় সেটা কিন্তু প্রচুর হয় না, স্বল্প, কোনো সময় বেশি হয়, কোনো সময় কম হয়। যদি কম হয়, বৃষ্টিপাত যদি কম হয়, তাহলে কি হবে? ভারতে খরা হবে, খরা দেখা যাবে। আর যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয়, তাহলে ভারতে বন্যা দেখা যাবে। তাহলে অবশ্যই এটা কথা, স্বল্প হলে খরা হবে, আর যদি বেশি হয় তাহলে বন্যা হবে। সিম্পল কথা, আমাদের কোনো সমস্যা নেই, এটা আমরা বুঝলাম। এবার ভারতে এই জন্য সব জায়গায় বৃষ্টিপাত সমান হয় না, বৃষ্টিপাত কোথাও বেশি হয়, কোথাও কম হয়। তাহলে সেই অনুযায়ী আমরা ভাগ করে দিয়েছি। ভারতের যে পশ্চিম উপকূল, ওয়েস্টার্ন যে কোস্ট লাইন, পশ্চিম উপকূল বললাম মানে কর্ণাটক, মহারাষ্ট্র, ঠিক আছে, গোয়া, এইসব জায়গা, কেরলের কিছু অংশ, কেরলটা খুব একটা নয়, কর্ণাটকটাই বেশি, কেরলের সামান্য অংশ, এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। পশ্চিম উপকূলের উত্তরাংশ মানে মহারাষ্ট্র, আর আমরা বেসিক্যালি বলবো কর্ণাটক, প্রচুর বৃষ্টিপাত হয় কর্ণাটক আর মহারাষ্ট্রে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রচুর হয়, তার কারণ কি? আন্দামান নিকোবরে তো কোনো রকমের কেউ মানে আটকানোর মতো কেউ তো নেই, সরাসরি আসছে, ধাক্কা দিচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এছাড়া আসামে কেন? কারণ আসামে হিমালয় শেষ হচ্ছে, এন্ড জায়গা। মিজোরাম তো আছেই, কারণ মিজোরামে তো এটা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গ এবং পূর্ব হিমালয়ের তরাই অঞ্চল, কেন? ওখানে হিমালয়ের যে সর্বোচ্চ শৃঙ্গগুলো আছে, কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে এগুলো আছে, সেই কারণে এই জায়গায় প্রচুর বৃষ্টিপাত, এই জন্য এই জায়গাটাকে বলা হয় অত্যাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, কারণ এখানে বেশি বৃষ্টিপাত হয় বলে এই জায়গাটাকে অত্যাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল আমরা বলে থাকি। সুন্দর, কোনো অসুবিধা নেই। এবার এছাড়া রাজস্থানের যে মরু অঞ্চল, লাদাখ এবং কারকোরাম অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হয়। তার কারণ ওই যে আরাবল্লী পর্বত আমরা বলেছিলাম, যা আরো আবার আমরা ডিসকাস করব, এখানে বেশি বৃষ্টিপাত হয় না, এই জন্য এটাকে বলা হয় শুষ্ক অঞ্চল। যেহেতু বৃষ্টিপাত কম হয়, সেই জন্য সেটা শুষ্ক, এই জন্য শুষ্ক অঞ্চল বলা হয়। এবার এখানে আমরা প্রত্যেকেই জানি সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়?
মেঘালয়ের মৌসিনরামে, যেখানে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। প্রত্যেকে এটা সম্পর্কে জানি, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মেঘালয়ের মৌসিনরাম অঞ্চল, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। আর সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয়? সবচেয়ে কম বৃষ্টিপাত হয় রাজস্থানের জয়সলমীরে, সব থেকে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হয়ে থাকে। এবার এগুলো জিকের মতো। সবচেয়ে উষ্ণতম অঞ্চল, সবচেয়ে গরম কোন জায়গায় দেখা যায়? সেটা হচ্ছে রাজস্থানের যে যোধপুর অঞ্চলে পালৌডি, পালৌডিতে প্রায় 51 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেখা যায়, যেটা সব থেকে উষ্ণতম অঞ্চল হিসেবে আমরা কনসিডার করি। কারণ আসানসোল তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি রয়েছে। আর শীতলতম স্থান জম্মু কাশ্মীর লাদাখের দ্রাস, -50 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে এটা শুধু বলাই যায়, এটা ফিল করতে গেলে মানে গরম কেটে যাওয়ার মতো অবস্থা, যদি কেউ ফিল করতে চায়। ঠিক আছে, তো যাই হোক, এটা তো মানে একদম খুব ব্যাপার, খুব ঠান্ডা রিজিয়ন রয়েছে। আর আর্দ্রতম রাজ্য হিসাবে যদি বলি, সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়, আর শুষ্কতম রাজ্য হচ্ছে রাজস্থানে। যেখানে যে এরিয়া রয়েছে সেই জায়গা অনুযায়ী সেখানে বৃষ্টিপাত হয়, রাজস্থান আর মেঘালয়। আর বছরে দুবার বৃষ্টিপাত কোথায় হয়? প্রথম ব্যাপার, দুবার বৃষ্টিপাতের দুটো জায়গাকে আমরা বলে থাকি। সেটা কোথায়? যেটা বললাম প্রথমত তামিলনাড়ুর করমন্ডল কোস্ট, আমরা প্রত্যেকেই জানি, যেটা আমরা প্রথমে ডিসকাস করলাম। আরেকটা হচ্ছে পাঞ্জাব আর হরিয়ানা অঞ্চলে। কেন, কি আছে ওখানে? পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে দুবার বৃষ্টিপাত হয়। কখন? একবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন গ্রীষ্মকালে এন্টার করে, মানে যে বর্ষাকালটা পড়ছে, মানে এই যে সময়টা আমাদের এখন কিছুদিন পরে হবে, যে বর্ষা যখন ঢুকবে, তো যাই হোক, গ্রীষ্মকাল এখন তো পড়ছে, আর তারপরে বর্ষা আসবে। তো যখন মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয় সেটা গ্রীষ্মকালে হয়। এরপরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতকালে আবার বৃষ্টিপাত হয়। তো পশ্চিমী ঝঞ্ঝাটা কি, সেটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। কেন পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয় সেটা আমরা একটু পরে আস্তে আস্তে ডিসকাস করছি। তাহলে পাঞ্জাব হরিয়ানাতে দুবার হয়, আর তামিলনাড়ুতে হয়। তামিলনাড়ুর কোথায়? করমণ্ডল কোস্ট বা করমণ্ডল উপকূলে। ওই যে বললাম, প্রথমে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য গ্রীষ্মকালে হয়, আবার উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য শীতকালে হয়ে থাকে। ওই যে বললাম একটু আগে, ছবি করে যেটা দেখালাম আমরা সুন্দর করে। আচ্ছা, এবার হিমালয় পর্বতের যে অবস্থান, এটা আমরা প্রত্যেকেই জানি যে হিমালয় পর্বতমালা, আমি শেষের দিকে একটু ডিসকাস আমি আলাদা করে দিয়েছি, যে হিমালয় পর্বতের অবস্থানের জন্য ভারতীয় উপমহাদেশ মধ্য এশিয়ার যে শীতের হাত থেকে রক্ষা পায়। সেটা আমরা জানি, কারণ ওই যদি না থাকতো তাহলে রাশিয়ার সাইবেরিয়ার যে ঠান্ডা বাতাস আসতো, এসে পুরো ভারতকে একদম মানে মরুভূমি, শীতল মরুভূমিতে পরিণত করে দিয়ে চলে যেত। আর হিমালয় গার্ড করছে আমাদের। আর হিমালয় যদি না থাকতো, বৃষ্টিপাতও আমাদের হতো না, সেটা আমরা জানি, পড়েছি। ভারতকে এই জন্য হিমালয়ের দান বলা হয়। এবার হিমালয় পর্বত না থাকলে ভারতে রাশিয়ার চীনের মতো তীব্র শীতের প্রাবল্য দেখা যেত। এই কারণে দেখবেন চীনের, মনে হতে পারে চীন তো অনেক বড় জায়গা, কিন্তু এত লোক আছে বলে, এত বড় জায়গা বলে এত বড় লোক আছে, কিন্তু না, চীনের বেশিরভাগ অংশটাই কিন্তু খালি। এই আকসাই চীন বলি বা তিব্বতের যে উপরের অংশগুলো, সেগুলো পুরোটাই খালি। কারণ কি, এত ঠান্ডা হাওয়া রাশিয়া থেকে আসে, কোল্ড ডেজার্ট হয়ে গেছে, লোক থাকতেই পারে না। যে তুমি যদি একটু খেয়াল করো বা দেখবে, অস্ট্রেলিয়ারও বেশিরভাগ লোক, কিছু কিছু যে সিডনি বলো, মেলবোর্ন বলো, সব সমুদ্রের ধারে ধারে কিছু অংশ এরকম। মানে চীনেরও বেশিরভাগ লোক সামান্য ডান দিকের একদম তাইওয়ানে, জাপানের দিকের যে অঞ্চল, ওই দিকটাতে বেশিরভাগ লোক থাকে, আর কিছু লোক এই দিকটাতে লোক থাকেই না। তবু চীন কি করে যাচ্ছে? সব জায়গা দখল করে। যে আকসাই চীনে রাখা, যে ভারতের কাছ থেকে যে দখল করে রেখেছে, কিসের জন্য করে রেখেছে? কেউ কি থাকে? কেউ থাকে না। কি না, দখল করে রাখবো, জায়গা দখল করে রাখবো। তো এর মতো, মানে বাঙালির মতো চিন্তা ভাবনা আর কি। যাই হোক, বাঙালি কি করবে না, জায়গা কিনে রাখবে, কোনোদিন থাকবে না, কোনো ব্যবহারও করবে না। কি না, জায়গা কিনে রাখবো, আমার অ্যাসেট থাকলো। ঠিক আছে, এটা বাস্তব কথা। ঠিক আছে, এটা মেন্টালিটি হয়, খেয়াল করবে যদি দেখো। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে সমুদ্র থেকে আগত যে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয়ের পর্বতের দক্ষিণ ডালে বাধা পেয়ে উত্তর এবং মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। প্রত্যেকেই জানি পশ্চিমঘাট পর্বতেও যেমন বৃষ্টিপাত ঘটায়, সেরকম হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে মানে আঘাত খেয়েও কিন্তু প্রচুর বৃষ্টিপাত আমরা দেখি। আমাদের উত্তরাখণ্ডে যে বৃষ্টিপাত হয়, হিমালয় থাকার কারণে হয়। ঠিক আছে, হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে অনেকটা তুন্দ্রার মতো অতি শীতল জলবায়ু দেখা যায়। ওই জন্য তোমরা যদি এতে যাও, তোমরা যদি ওই মানে কি বলে আমাদের মানালি যাও, ঠিক আছে, বা ধর্মশালা এইসব জায়গায় যদি যাও, দার্জিলিং যাও, এইসব জায়গায় এরকম অতি শীতল জলবায়ু আমরা দেখতে পাই। এবার একটু আগে বলেছিলাম যে পশ্চিমী ঝঞ্ঝা, কি ওই পশ্চিমী ঝঞ্ঝার কারণে
প্রচুর বৃষ্টিপাত আমরা মানে এই যে বললাম পাঞ্জাব হরিয়ানাতে বৃষ্টিপাত হয়। পশ্চিমী ঝঞ্ঝা জিনিসটা কি, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স জিনিসটা আসলে অ্যাকচুয়ালি কি? শীতকালে কি হয়, যখন শীতকাল থাকে ভূমধ্যসাগর আমরা জানি, ভূমধ্যসাগর থেকে কিছু দুর্বল ঘূর্ণাবর্ত ভারতে এন্টার করে। এবার ভূমধ্যসাগর থেকে আসার সময় সেগুলো কোথায় এন্টার করে? উত্তর ভারতের উত্তর অঞ্চলে, মানে যেখানে পাঞ্জাব রয়েছে, হরিয়ানা রয়েছে, রাজস্থান রয়েছে, জম্মু কাশ্মীর, যেগুলো যেহেতু এগুলো আমাদের ভারতের পশ্চিম দিকে অবস্থিত। তো ভূমধ্যসাগর থেকে ঘূর্ণাবর্তের ফলে এই জায়গায় কি হয়, শীতকালে হালকা একটা বৃষ্টিপাত দেখা যায় এবং তার সাথে সাথে পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়। কেউ যদি শীতকালে কখনো কোনো হিল স্টেশন বা এইসব জায়গায় যাও, বিশেষ করে হচ্ছে মানালি যাও, কাশ্মীর যাও, ঠিক আছে, এইসব জায়গায় দেখলে প্রপারলি মানে এখানে তুষারপাত দেখতে পাবে। এইটাকে আমরা বলি পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিম দিকে যেহেতু হচ্ছে সেই জন্য এর নাম হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। এর কারণে কি হয়, এইসব রাজ্যে শীতকালেও বৃষ্টিপাত হয়ে থাকে। আচ্ছা, এবার প্রথমে একটু মৌসুমী বায়ু সম্পর্কে আমাদের একটু জানতে হবে যে মৌসুমী বায়ু ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, সেটা সম্পর্কে আমাদের প্রথমে একটু জানতে হবে যে মৌসুমী বায়ুটা কি। মৌসুমী বায়ু হচ্ছে একটা সাময়িক বায়ু প্রবাহ, মানে ভালো ভাষায় যেটা হচ্ছে সিজনাল ওয়াইন, মানে একটা সিজনেই সে তার বায়ু প্রবাহ হয়ে থাকে। সেই সময় যেটা আমাদের বর্ষাকালের বলি, বর্ষাকালের দিকেই আমরা বলে থাকি। এটা এসেছে কোথায় থেকে? আরব শব্দ রয়েছে, আরব শব্দ, সেটা কি? সেটা হচ্ছে মৌসিম। আরব শব্দ মৌসিম থেকে মৌসুমী শব্দের উৎপত্তি, যার কথার নাম হচ্ছে মানে হচ্ছে ঋতু। এই জন্য সিজন বা ঋতু কথাটা ব্যবহার করা হয়। কে বলেছিল এটা? আমরা ইতিহাসেও পড়েছিলাম, গ্রিক বিজ্ঞানী হিপ্পোলাস। মনে করো আমরা যখন কনিষ্ক পড়ছিলাম তখন আমি এটা তোমাদের বলে দিয়েছিলাম বা লিখিয়ে দিয়েছিলাম যদি মনে থাকে। গ্রিক বিজ্ঞানী হিপ্পোলাস, তিনি কি করেছিলেন? তিনি মৌসুমী বায়ুর অস্তিত্বের কথা প্রথম জানিয়েছিলেন এবং তিনি গতিপথটা বলেছিলেন যে মৌসুমী বায়ু এই পথ দিয়ে ভারতে এন্টার করে। ঠিক আছে, এবার শীতকালে আর গ্রীষ্মকালে মৌসুমী বায়ুর প্রবাহ কিন্তু বিপরীত দিক থেকে হয়। আমরা এই কথা দেখলাম, গ্রীষ্মকালে মানে আমাদের দক্ষিণ পশ্চিম দিক থেকে হয়ে থাকে, আর শীতকালে হয় উত্তর পূর্ব দিক থেকে। আমরা আলোচনা করলাম এই যে গ্রীষ্মে এটা হয় দক্ষিণ পশ্চিম দিক থেকে, আর শীতে এটা উত্তর পূর্ব দিক থেকে হয়ে থাকে। এই জন্য শীতকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর শীতে উত্তর পূর্ব মৌসুমী বায়ু হয়ে থাকে। এবার এখানে আরেকটা কথা, যে কোনো কোনো দেশে কিন্তু মৌসুমী বায়ু নির্দিষ্ট ঋতুতে প্রবাহিত থাকে না বা হয় না। কোন জায়গাগুলো? বেসিক্যালি আমরা বলি কিছু কিছু দেশ রয়েছে যেগুলো, যেখানে উপর দিয়ে মৌসুমী বায়ু যাওয়ার কথা কিন্তু সেই জায়গায় নির্দিষ্ট ঋতুতে প্রবাহিত হয় না। মানে যায় মৌসুমী বায়ু প্রবাহ, সেখানে বৃষ্টিপাত হয়, কিন্তু সেই জায়গায় নির্দিষ্ট ঋতুতে সেখানে প্রবাহিত হয় না। সেইগুলোকে বলা হয় ছদ্ম মৌসুমী বায়ু বা সিউডো মনসুন। কোথায়? যেমন আমাদের গিনি উপকূল, অস্ট্রেলিয়া, ঠিক আছে, অস্ট্রেলিয়া দিয়েও তো যায়। তারপরে ডোমিনিয়ন রিপাবলিক, সুরিনাম, এগুলো দেশের নাম। গিনি উপকূল, গিনির কোস্ট লাইন, এইসব জায়গায় কিন্তু মানে সব সময় মানে নির্দিষ্ট ঋতুতে এরা প্রবাহিত হয় না, সেই কারণে এগুলোকে সিউডো মনসুন বলা হয়। অপশন দিতে পারে নিজের কোন দেশে সিউডো মনসুন বা ছদ্ম মৌসুমী বায়ু লক্ষ্য করা যায়। অপশনের মধ্যে অস্ট্রেলিয়া থাকতে পারে, সুরিনাম দিতে পারে, ঠিক আছে, বা গিনি কোস্ট লাইন থাকতে পারে, মাথায় রাখতে হবে। এবার জুলাই আগস্ট মাসে বৃষ্টিপাতে সাময়িক বিরতি ঘটে, মানে সেই সময় কি হয়, বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়, কিছুদিনের জন্য বৃষ্টিপাতে বিরতি হয়। সেটাকে বলা হয় মৌসুমী বৃষ্টিপাতের ছেদ বা ব্রেক অফ মনসুন বলা হয়। তারপরে আবার বৃষ্টিপাত হয়, কিন্তু মাঝখানে একটা সময় দেখবে জুলাই আগস্ট মাসে বৃষ্টিপাত হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তোমার মনে হয় বর্ষাকাল চলে গেছে, কিন্তু না, বর্ষাকাল কিন্তু চলে যায় না। সেই সময় বর্ষাকালটা বা মনসুনটা কোথায় থাকে? হিমালয়ের পাদদেশ অঞ্চলে, কারণ ওই সময় পৌঁছে যাওয়ার পর বাবু ওখানে একটু অপেক্ষা করছে, ওয়েট করছে। সেই সময় হিমালয়ের পাদদেশে প্রচুর বৃষ্টিপাত হয়, ওই জন্য দেখবে বর্ষাকাল যখন চলে তখন কিন্তু দেখবে না যে বন্যা হয়েছে, যখন বর্ষা দেখবে বন্ধ হয়ে গেছে তখনই দেখবে বন্যা হচ্ছে। এগুলো খেয়াল করে দেখবে, যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হয় তখন বন্যা হয় না, পরে দেখবে বৃষ্টি। কেন কি হয়? কারণ ওই সময় হিমালয়ের পাদদেশে বৃষ্টিপাত হয়। এবার যখনই প্রচুর বৃষ্টিপাত হয়, এবার সব নদীতে প্রচুর জল হবে। এবার আমাদের কি বলে, গঙ্গা নদী, দামোদর থেকে শুরু করে ব্রহ্মপুত্র, সবে প্রচুর জল হবে। এবার নদীর জল হলে কি হবে? সে মানে এইরকম বৃষ্টিপাতের জন্য নদী দিয়ে প্রচুর জল আসবে, আর এই জল এলে সেই জল কোথায় যাবে? বন্যা হিসেবে আসবে, ব্যারেজের ধরে রাখার ক্ষমতা থাকবে না। তাহলে এই জন্য হিমালয়ের পাদদেশে বৃষ্টিপাত হয়ে থাকে, আর শুষ্ক বৃষ্টি হয়নি কিন্তু বন্যা হচ্ছে। মৌসুমী বায়ুর উৎপত্তির কারণ হচ্ছে স্থলভাগ এবং জলভাগের বায়ুচাপের তারতম্য।
এটা আমরা মানে স্পেসিফিক্যালি বলতে পারি স্থলভাগ আর জলভাগে বায়ুর যখন চাপের তারতম্য হয়, তখন বায়ু কি করে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত করে সমান চাপ করার চেষ্টা করে। আর সেই চাপ ব্যালেন্স করার জন্য যখন জলাশয়ের মধ্য দিয়ে যায়, তখন সেখানে জলীয় বাষ্প গ্রহণ করে এবং বৃষ্টিপাত হয়। এই জন্য বিজ্ঞানী ট্রিও আর্থা বলেছেন কি, সমুদ্র বায়ু আর জলবায়ু একটা বৃহৎ সংস্করণ হচ্ছে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু এর জন্য এটাকে স্থলবায়ু এবং জলবায়ুর একটা বৃহৎ সংস্করণ হিসেবে বলেছে। এবার খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, কিছুদিন মানে এই খবরটা তোমরা হয়তো শুনেছ, এল নিনা লা নিনা। এবার এটা আমাদের জলবায়ুকে, মৌসুমী বায়ুকে ভীষণভাবে প্রভাবিত করে। এল নিনা আর লা নিনা জিনিসটা কি, একটু এটা জানাটা দরকার আমাদের জলবায়ু পড়তে গেলে এল নিনা লা নিনার কথাটা। প্রথম কথা হচ্ছে এল নিনো বা এল নিনা, যা হোক যেটা বলবো। এল নিনা কি, এল নিনা কথার অর্থ হচ্ছে শিশু খ্রিস্ট বা দুরন্ত বালক। দুরন্ত বালক কেন বলা হচ্ছে, কারণ এর কারণে প্রচুর ঝড় বৃষ্টি হয়, সেজন্য দুরন্ত বালক বলা হচ্ছে। তো এটা কোনো মিনিং নয়, এটা বলার মতো কিছু নয়। এটা কোথায় দেখা যায়, প্রশান্ত মহাসাগরে কিছু দেশ, ইকুয়েটার, পেরু এবং চিলি, এগুলো সব আমেরিকা, দক্ষিণ আমেরিকার যে দেশগুলো ইকুয়েটার, পেরু, চিলি, এইসব জায়গায় কি হয়, ডিসেম্বর জানুয়ারি মাসে প্রবাহিত হয় এক ধরনের উষ্ণ স্রোত। এবং এর কারণে কিছুদিন আগে আমেরিকায় দেখবে আগুন লেগে গেছিল। ঠিক আছে, আমেরিকার লস অ্যাঞ্জেলেস কিছুদিন আগে আগুনে পুরো পুড়ে ধ্বংস হয়ে গেছে। এই জাস্ট কিছুদিন আগেরই কথা, খবর হয়তো দেখেছো, যদি দেখে থাকো ভালো। তো একটা দক্ষিণমুখী উষ্ণ স্রোত দেখা যায় এল নিনো। তো সেই এল নিনোর কারণে কি হয়েছে, এল নিনোর জন্য বলবে সেখানে তো হচ্ছে, তার জন্য আমরা কিভাবে প্রভাবিত হচ্ছি। এবার এল নিনো কিন্তু প্রত্যেক বছর আসে না, প্রত্যেক বছর এল নিনো কিন্তু আসে না। এটা জেনারেলি 6 বছর বা 8 বছর ছাড়া ছাড়া আসে। জেনারেলি এটা 6 বছর, 2016 2022 এইভাবে জেনারেলি আসে। ঠিক আছে, 6 বছর বা 8 বছর ছাড়া ছাড়া এটা আসে। তো যে বছর এল নিনো প্রশান্ত মহাসাগরে আসে, ঠিক আছে, প্রত্যেক বছর কিন্তু এটা দেখা আমরা পাই না, এটা মাথার মধ্যে রাখতে হবে। যেটা মানে যে সবসময় আসে সেরকম নয় কিন্তু। এই বছর এল নিনো এসেছে। তো এল নিনোর বছরে প্রশান্ত মহাসাগরের পূর্ব ভাগে নিম্নচাপ থাকে, সেই জন্য ওখানে প্রচুর বৃষ্টিপাত হয়। কিন্তু পশ্চিম দিকে এশিয়ায় এই জায়গায় উচ্চচাপ থাকায় মৌসুমী বৃষ্টিপাত ভালো হয় না এবং খরার সৃষ্টি হয়। এটা মাথার মধ্যে রাখতে হবে। মানে যখন দেখবে এল নিনোর কারণে, যখন একদিকে এল নিনো থাকে সেই দিকে একদিকে প্রচুর বৃষ্টিপাত হয় এবং অন্যদিকে খরা হয়। ঠিক আছে, এই কারণে উচ্চচাপ আর নিম্নচাপ থাকে, এল নিনো আর মৌসুমী বায়ু একে অপরের সাথে এভাবে কোলাবোরেট করে। ঠিক আছে, সেই কারণে একদিকে প্রচুর বৃষ্টিপাত হবে আর অন্যদিকে পুরো খরার পরিস্থিতি। ভারতে দেখবে বৃষ্টি মানে হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর সেদিকে আমেরিকা দেখবে খরা হচ্ছে। আমেরিকায় বৃষ্টি হচ্ছে, ভারতে খরা হচ্ছে, দু রকমের হয়। এই জন্য এল নিনো প্রচুর মৌসুমী বায়ুকে প্রভাবিত করে। আর লা নিনোটা কি, লা নিনো মানে ছোট বালিকা, এগুলো কিছু নয়। এটা হচ্ছে এল নিনোর বিপরীত অবস্থা। প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে যখন শীতল স্রোত প্রবাহিত হয়, সেটা হচ্ছে লা নিনা। এটা মনে রাখবে, উষ্ণ গরম মানে এল, ঠিক আছে, আর শীতল মানে লা। মনে এইভাবে মনে করো যে যদি শীতল হয় তখন গান করে লা লা লা, এরকম যে গান করে সেরকম ভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, সেই জন্য লা, এল মানে লা নিনা। ঠিক আছে, এল, লা নিনা মানে হচ্ছে তোমার শীতল, আর এল নিনো মানে হচ্ছে গরম। আর লা নিনার সময় মৌসুমী বৃষ্টিপাত ভালো হয়। ওকে, এবার এটা তো আমরা প্রত্যেকেই জানি, মৌসুমী বৈশিষ্ট্য অনিশ্চয়তা বা খামখেয়ালিপনা। এই জন্য ভারতে বন্যা খরা, এটা আগে বলে দিয়েছি, না দিলেও হতো। আচ্ছা, আচ্ছা, এবার আমাদের বায়ুমণ্ডল গবেষণা প্রকল্প হয়, যে বায়ুমণ্ডল সম্পর্কে আমরা যে গবেষণা করি, সেখানে মৌসুমী বায়ুকে নিয়ে স্পেসিফিক্যালি আলাদাভাবে গবেষণা করা হয়। সেটাকে মনসুন এক্সপেরিমেন্ট বা মন এক্স বলা হয়। মনসুন এক্সপেরিমেন্ট, MON মনসুন, আর EX ফর এক্সপেরিমেন্ট। মন এক্স, কোনো জায়গায় যদি মন এক্স কথাটা ব্যবহার করা হয়, তার মানে হচ্ছে মৌসুমী বায়ু সংক্রান্ত গবেষণার কর্মসূচিকে বলা হচ্ছে মন এক্স। ওকে, আচ্ছা, এতটা যে পড়লাম, এর মধ্যে কোনো যদি ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, বলো। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এবার এবার এখানে একটা কথা আগে একটু জেনে নিই, সেটা হচ্ছে দক্ষিণী দোলন কি জিনিসটা।
যখন দক্ষিণ মানে প্রশান্ত মহাসাগরের পশ্চিমে উষ্ণতা যদি বেশি থাকে, অর্থাৎ নিম্নচাপ হয়, নিম্নচাপ হলে উষ্ণতা বেশি হয়। এবার বলবে স্যার কেন? কোনো জায়গার তাপমাত্রা প্রচুর বেড়ে গেছে, বেড়ে গেলে কি হবে, সেই জায়গার যে বাতাসগুলো তখন মানে গরম হয়ে উপরে চলে যাবে। এবার বলো, বাতাস যদি উপরে উঠে যায় তাহলে সেই জায়গাটা শূন্যস্থান হবে, তাহলে শূন্যস্থান মানে কি, সেটা নিম্নচাপ। তাহলে মনে রাখবে, কোনো জায়গায় নিম্নচাপ হওয়ার অর্থ সেই জায়গায় উষ্ণতা বেড়ে গেছে। তাহলে পশ্চিম দিকে নিম্নচাপ হবে, আর পূর্ব দিকে উষ্ণতা কম হবে, সেই কারণে সেখানে উচ্চচাপ দেখা যাবে। তাহলে উচ্চচাপ আর নিম্নচাপ যখন এই দু ধরনের ডিসব্যালেন্স পশ্চিম দিকে আর পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরে দেখা যাবে, তখন কি হবে, তাহলে অবশ্যই পশ্চিম আর পূর্ব দিকে যে মানে পাওয়ার মানে চাপের যে পার্থক্য, সেটাকে ব্যালেন্স করার জন্য কি হবে, উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে যাবে। এই যে উচ্চচাপ থেকে বায়ু তখন নিম্নচাপের দিকে প্রবাহিত হবে। এবার নিম্নচাপের যে বায়ু রয়েছে সে কোথায়, সে কি করছে, সে তো ঊর্ধ্বগামী, তো উপর দিকে উঠছে। এবার ঊর্ধ্বগামী হয়ে যখন উপর দিকে ওঠে তখন কি হবে, ট্রপোস্ফিয়ার, আমরা জানি বৃষ্টিপাত কোথায় হয়, ট্রপোস্ফিয়ারেই হয়, ট্রপোস্ফিয়ারেই বৃষ্টিপাত, ওই জন্য ক্ষুব্ধমণ্ডল বলা হয়। তাহলে ট্রপোস্ফিয়ারের মধ্য দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে পুনরায় ফিরে আসে। তাহলে তাহলে কি হলো, যখনই নিম্নচাপ থেকে ঊর্ধ্বগামী বৃষ্টিপাত ঘটিয়ে ট্রপোস্ফিয়ারের মধ্য থেকে আবার পুনরায়, তাহলে একটা গোল পদ্ধতি বা গোল জিনিস তৈরি করছে না, সেই গোল যে জিনিসটা, এটাকেই বলা হয় ওয়াকার সার্কুলেশন। কারণ বিজ্ঞানী স্যার গিলবার্ট ওয়াকার, ঠিক আছে, তিনি প্রথমবার এটা আবিষ্কার বা পর্যবেক্ষণ করেছেন। এটা অ্যাকচুয়ালি পর্যবেক্ষণই বলবো, এটাকে ওয়াকার সার্কুলেশন বলা হয়। এবার এর সঙ্গে দক্ষিণী দোলন বা সাউদার্ন অসিলেশনের কি পার্থক্য, এবার এই যে বললাম, যখন এল নিনো সৃষ্টি হয়, তখন কি হয়, তখন বায়ুমণ্ডলে অস্থিরতা হয়। কারণ কি, উত্তর পূর্ব দিক আর পশ্চিম দিকে বায়ুর চাপের তো তারতম্য হয়। তখন দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এই বায়ুচাপের অবস্থানে সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটে। তখন পূর্ব দিকে তখন নিম্নচাপ হয়ে যায়, আর পশ্চিম দিকে তখন উচ্চচাপ হয়ে যায়। তাহলে ওয়াকার সার্কুলেশনের অপোজিট যখন হয় তখন উচ্চচাপ। এর ফলে এই দোলনকে বলা হয় সাউদার্ন অসিলেশন বা দক্ষিণী দোলন। ঠিক আছে, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তার মানে এটা এল নিনোর অপোজিট। তাহলে এটা আমরা বললাম, তাহলে মৌসুমী বায়ু সম্পর্কে আমরা ডিসকাস করলাম। এবার মৌসুমী জলবায়ু, ঠিক আছে। আচ্ছা, প্রথম লাইনটা আমরা অলরেডি বলে নিয়েছি, এটা না বললেও হতো, যে মৌসুমী শব্দের অর্থ হচ্ছে ঋতু। এটা আমাদের ওখানে ছিল, আর এটা বলার দরকার ছিল না। তো যাই হোক, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মৌসুমী বায়ু প্রবাহের পরিবর্তন হয়ে থাকে, এটা তো অবভিয়াসলি ব্যাপার। স্থলভাগ আর জলবায়ুর পার্থক্যের ফলে মৌসুমী বায়ুর সৃষ্টি হয়। আমি অলরেডি প্রথমে এই লাইনটা বললাম, এই দুটো অনেকটাই অপ্রয়োজনীয় লাইন, মানে কারণ অলরেডি আমরা এটা বলে দিয়েছি, এই দুটো পড়ার দরকার নেই, আগের লাইনগুলো পড়ানো লাইন। আচ্ছা, এবার ভারতে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় বলে এটাকে ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলা। আচ্ছা, বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, শীতকালে প্রত্যাবর্তনকারী মৌসুমী, আচ্ছা ওগুলো বলে দিয়েছি, এটা আর বলা দরকার ছিল না, এগুলো অলরেডি ভিতরে বলে দিয়েছি। আচ্ছা, ওই একই কথাগুলো লেখা আছে, ঠিক আছে, একই সেম জিনিসগুলো এখানে লেখা আছে, যে তোমার বৃষ্টিপাত হয় পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এখানে উত্তর ভারতে, দক্ষিণ ভারতে হয়, আর এর কারণে গ্রীষ্মকাল শীতকালের হয়েছে এই ব্যাপার। তো যাই হোক, বৃষ্টিপাত। আচ্ছা, এবার এখানে একটু মনে রাখবে যে মৌসুমী বায়ু দুটো শাখা হয়, একটা আরব সাগরীয় শাখা আর বঙ্গোপসাগরীয় শাখা। ঠিক আছে, দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু সেটা দুটো শাখা। এবার বলবে স্যার কেন, কারণ আরব সাগর দিয়ে ভারতে এন্টার করছে, আর বঙ্গোপসাগর দিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে, সেই জন্য দুটো শাখাকে আমরা বলছি। আমরা যদি ম্যাপটা আবার একবার ভেবে দেখি, এরকম এটা শ্রীলঙ্কা আছে, আর আন্দামান নিকোবর কোথায়, এই জায়গাগুলোতে আছে। তাহলে যেগুলো আরব সাগর সেগুলো ভারতে তো এন্টার করছে, অসুবিধা নেই, কিন্তু যেটা বঙ্গোপসাগর দিয়ে, কারণ এপাশে বঙ্গোপসাগর আছে, বঙ্গোপসাগর দিয়ে আন্দামান নিকোবরে এন্টার করছে, এই জন্য দুটো শাখায় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, এবার এখানে একটা বলে দিই, বৃষ্টির ছায় অঞ্চল। দেখো, একদিকে যেদিকে প্রচুর বৃষ্টিপাত হয় তার অপোজিট দিকে আর্দ্র বায়ু যে ঢালে বাধাপ্রাপ্ত হয় সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, আর পাহাড় পার করার পরে আর আর্দ্র বায়ু থাকে না, সেটা শুষ্ক হয়ে যায়, অন্য ঢালে বৃষ্টিপাত হয় না, সেটাকে আমরা বৃষ্টির ছায় অঞ্চল বলে থাকি। সেই বৃষ্টির ছায় অঞ্চল কোথায়, মেঘালয়ের রাজধানী শিলং। দেখো, মৌসিনরামে প্রচুর বৃষ্টিপাত হয়, সেটা অনুবাদ ঢালে অবস্থিত আর প্রতিবাদ ঢালে অবস্থিত শিলং। শিলংয়ে আর বৃষ্টিপাত হয় না, মেঘালয়ের রাজধানীর জন্য শিলং। আর ব্যাঙ্গালোর, পূর্বঘাট পর্বতমালা যে ব্যাঙ্গালোরে খুব একটা বৃষ্টি হয় না, কারণ পশ্চিমঘাট পর্বতমালার এইদিকে যারা রয়ে গেছে বৃষ্টিপাত, আর পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢালে ব্যাঙ্গালোর রয়েছে, ওটা ব্যাঙ্গালোর হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চল। ঠিক আছে,
আচ্ছা, এবার আমরা আসি ভারতের জলবায়ু অঞ্চলগুলো। এটা খুবই এবার গুরুত্বপূর্ণ জিনিসে আমরা ঢুকছি। কোনো বিশেষ জলবায়ু অঞ্চল বলতে কোনো দেশ বা মহাদেশের এক বা একাধিক অঞ্চলকে আমরা বলে থাকি। দেখো, জলবায়ু অঞ্চল বলতে কোনো দেশ বা মহাদেশের একাধিক অঞ্চলকে বোঝায় যেখানে জলবায়ু প্রকৃতি বিশেষত উষ্ণতা আর বৃষ্টিপাত মোটামুটি একই ধরনের হয়, সেটাকে আমরা জলবায়ু অঞ্চল বলি। এবার ভারত বিশাল বড় জায়গা, এই জন্য এখানে ভারতের ক্ষেত্রে যে বৈচিত্র্যপূর্ণ ভূপ্রকৃতি রয়েছে, আমরা অলরেডি ভূপ্রকৃতি পড়েছি। সেই ভূপ্রকৃতির জন্য ভারতের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা আলাদা হয়, বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত আলাদা হয়, আর বিভিন্ন স্বাভাবিক উদ্ভিদ আলাদা আলাদা হয়ে থাকে। এর জন্য কি হয়, বিজ্ঞানী, আবহাওয়া বিজ্ঞানী, তার নাম হচ্ছে কোপেন, তিনি 8টি ভাগে জলবায়ুকে ভাগ করেছেন। কি কি ভাগ করেছেন? শীতল পার্বত্য জলবায়ু, ঠান্ডা এলাকা মানে একদম হিমালয়ের অঞ্চলে শীতল পার্বত্য জলবায়ু অঞ্চল, উষ্ণ মরু জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় অতি আর্দ্র মৌসুমী অঞ্চল, উপক্রান্তীয় আর্দ্র মৌসুমী আর শুষ্ক শীতপ্রধান অঞ্চল, নাতিশীতোষ্ণ স্বল্প গ্রীষ্ম ও শীতল আর্দ্র অঞ্চল, ক্রান্তীয় সাভানা অঞ্চল, মরুপ্রায় ক্রান্তীয় অঞ্চল এবং উপক্রান্তীয় স্টেপ এবং ক্রান্তীয় শুষ্ক গ্রীষ্ম এবং শীতকালীন বৃষ্টিপাত অঞ্চল। তাহলে এরকম 8টি জলবায়ু হিসাবে তিনি ভাগ করেছেন। এবার এটা কোথায় কোথায় দেখা যায়, কি বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা একটু আলোচনা করে নেব। শীতল পার্বত্য অঞ্চল মানে প্রচুর ঠান্ডা, প্রচুর বৃষ্টিপাত হয়। তাহলে এটা কোথায়? এটা বেসিক্যালি হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চল এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জম্মু কাশ্মীরের পার্বত্য অঞ্চলে স্পেসিফিক্যালি আমরা এগুলো দেখতে পাই। কারণ এই যে হিল স্টেশন প্রত্যেকে, হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চল মানে এই মানালি, তারপর সিমলা, এইসব জায়গায় রয়েছে। আর পশ্চিমবঙ্গের দার্জিলিং আর উত্তরে যে কাশ্মীর, জম্মু কাশ্মীরে যায়। এছাড়া হিমালয় পর্বতের এই যে রোটাং পাস, লাহুল স্পিতি ভ্যালি, সব এখানে হচ্ছে হিমাচল প্রদেশে রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশের কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী গোমুখ অঞ্চল, এই জায়গায় প্রচুর দেখবে ঠান্ডা অঞ্চল রয়েছে। আমাদের মন্দিরগুলো রয়েছে, 6 মাস বন্ধ থাকে এই কারণে। এগুলো শীতল পার্বত্য জলবায়ুর অঞ্চলগত। এখানে সারা বছরই তীব্র শীত থাকে। শীতকালে -1 ডিগ্রি থেকে -40 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার হয়ে যায়। ঠিক আছে, মাইনাস টেম্পারেচার তো প্রায়ই দেখা যায় এইসব জায়গায়, কোনো বড় ব্যাপার নয়। মানে পৌঁছালেই তুমি ওখানে ঠান্ডাটা ফিল করতে পারবে, এতটাই ঠান্ডা। আচ্ছা, তারপর হচ্ছে উষ্ণ মরু অঞ্চল। পশ্চিম রাজস্থানে যে মরুস্থলী রয়েছে, যে ওয়েসিস যেগুলো রয়েছে, মানে বেসিক্যালি আমরা যেটা থর মরুভূমি রয়েছে, সেখানে গ্রীষ্মকালের উষ্ণতা 50 ডিগ্রি মানে প্রচুর গরম, আর বার্ষিক পরিমাণ 10 থেকে 20 সেন্টিমিটার এখানে বৃষ্টিপাত হয়। 10 থেকে 20 মানে বৃষ্টি কম আর গরম প্রচুর বেশি। সেই কারণে এই জায়গায় শুষ্ক অঞ্চল বলা হয়, উষ্ণ মরু অঞ্চল। ক্রান্তীয় আর্দ্র মৌসুমী অঞ্চল, এখানের গড় তাপমাত্রা 18 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। বার্ষিক বৃষ্টিপাত 250 থেকে 300 সেন্টিমিটার হয়। কোথায় দেখা যায়? ক্রান্তীয় অতি আর্দ্র মানে প্রচুর বৃষ্টিপাত হয়। কোথায়? অবভিয়াসলি আমাদের কেরালা, কর্ণাটক এবং গোয়া, মানে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকের যেসব রাজ্যগুলো রয়েছে। পুরো কর্ণাটক আমরা বলবো না, কারণ ব্যাঙ্গালোরে বৃষ্টির ছায়া অঞ্চল রয়েছে। আবার পুরো মানে মহারাষ্ট্র আমরা বলতে পারি না, ঠিক আছে, তার কারণ এদিকটা মুম্বাইটা রয়েছে, আবার ওদিকে মানে আমাদের পুনেটা নেই। তো সেরকম অতি আর্দ্র, অতি আর্দ্র মানে যত নিচের দিকে হবে অতি আর্দ্র। তাহলে এখানে অত্যাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হচ্ছে এটা। উপক্রান্তীয় মানে আরো যত উপরের দিকে চলে গেছে, তার উপক্রান্তীয় আর্দ্র মৌসুমী এবং শুষ্ক শীত প্রধান অঞ্চল। সেটা কি? জুন থেকে সেপ্টেম্বরে ভারী বৃষ্টিপাত হয় এবং গ্রীষ্মকাল অত্যন্ত উষ্ণ আর শুষ্ক হয় এবং শীতকালে হয়। সেটা কোথায়? সিন্ধু গাঙ্গীয় সমভূমি অঞ্চল। অঞ্চল যত ভেতর দিকে যাবে উপক্রান্তীয় যাচ্ছে। নাতিশীতোষ্ণ স্বল্প গ্রীষ্ম কোথায়? আমাদের নর্থ ইস্টের দিকে, মানে যেখানে আসামের পূর্বর দিক এবং অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ আসামকে ভেঙেই হয়েছে আমরা জানি। এই জায়গাকে নিয়ে বৃষ্টিপাত প্রচুরের কারণ ওখানে হিমালয়ের মানে ওখানে গিয়ে ইম্প্যাক্টটা ফেলছে মেঘালয় এইসব জায়গাতে। তাহলে এই জায়গাতে বৃষ্টিপাত 240 থেকে 300 সেন্টিমিটার হয়। ঠিক আছে, স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল এবং শীতের কিছুদিন বাদ থেকে সারা বছর এখানে নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়। নর্থ ইস্টের টেম্পারেচার এই জন্য খুবই ভালো, কোনো সমস্যা নেই, ভালো জায়গা। ওকে, আচ্ছা, ক্রান্তীয় সাভানা অঞ্চল যেটা আমাদের দক্ষিণবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক এবং তামিলনাড়ুর কিছু অংশ ক্রান্তীয় সাভানা অঞ্চল এবং গুজরাট। ঠিক আছে, এই জায়গায় ক্রান্তীয় সাভানা জলবায়ু আমরা দেখতে পাই। তার কারণ কি? ক্রান্তীয় সাভানা অঞ্চলটা কি?
শুকনো শীতকাল, শীতকাল এখানে শুষ্ক শীতকাল এখানে রয়েছে, ঠিক আছে? শুকনো শীতকাল এবং অতি উষ্ণ গ্রীষ্মকাল এর বৈশিষ্ট্য। এখানে তৃণভূমি সৃষ্টি হয়েছে, এই জন্য এটাকে ক্রান্তীয় সাভানা অঞ্চল বলা হচ্ছে। মরুপ্রায় মানে খুব কম বৃষ্টিপাত হয় সেই জায়গায়, যেমন পূর্ব রাজস্থান, দক্ষিণ পশ্চিম পাঞ্জাব, ভারতের এবং ভারতের পশ্চিম উপকূলবর্তী পশ্চিমঘাট পর্বতের বৃষ্টির ছায়া অঞ্চল, এই যে বললাম পুনে, তারপর ব্যাঙ্গালোর, এইসব বৃষ্টিপাত খুব কম হয়, ঠিক আছে? সেই জন্য জলবায়ু চরম ভাবাপন্ন, অর্থাৎ শীত গ্রীষ্ম খুব বেশি হয়। আচ্ছা, নেক্সট এবার ক্রান্তীয় শুষ্ক গ্রীষ্ম এবং শীতকালীন বৃষ্টিপাত, এটা জেনারেলি আমাদের পূর্ব উপকূলে এবং পূর্ব উপকূলের দক্ষিণ অংশ বা করমণ্ডল কোস্টে হয়। এখানে শীতকাল শুষ্ক এবং শীতকালেই বেশি বৃষ্টিপাত এখানে হয়ে থাকে, এ ব্যাপার। এবার ভারতের ঋতু বৈচিত্র্য। ভারতে কত ধরনের ঋতু দেখা যায়? 4 ধরনের ঋতু আমরা প্রত্যেকে জানি। গ্রীষ্মকাল, যেটাকে আমরা ভালোভাবে বলি প্রাক মৌসুমী, মানে মৌসুমী বায়ুর আগের অংশ প্রাক মৌসুমী। বর্ষাকাল, মৌসুমী বায়ুর আগমনকাল বলা হয়। শরৎকাল, যখন মৌসুমী বায়ু ঘুরে যায়। আর শীতকাল। তাহলে এটা আমরা বলি। তাহলে 4টে অংশ, প্রাক মৌসুমী, গ্রীষ্মকাল, মৌসুমী বায়ুর আগমন বর্ষাকাল, মৌসুমী বায়ুর প্রত্যাগমনকাল শরৎকাল, আর শীতকাল। 4টে ভাগে আমরা জলবায়ুকে ভাগ করি। এবার শরৎ, হেমন্ত, ঠিক আছে, সেগুলো আর মানে বলে লাভ নেই, ঠিক আছে? তো যাই হোক, শরৎকালটা আছে, আমি নোটসের মধ্যে শরৎকাল এন্টার করে দিয়েছি, কিছু লিখেছি, বাট এই 4টাই প্রধান আমাদের কাল হিসাবে আমরা বলে থাকি। প্রথমত গ্রীষ্মকাল, মার্চ মাসে সূর্য নিরক্ষরেখার উপরে কিরণ দেয় বলে শীতকাল, আমরা গ্রীষ্মকাল দেখি। টেম্পারেচার এই থাকে রাজস্থানে এখানে। তো বৃষ্টিপাত হয়, কোনো অসুবিধা নেই, এগুলো পড়ার মতো ব্যাপার নয়, পড়ে নেবে। গ্রীষ্মকালে উত্তর ভারতের থর মরুভূমি থেকে শুরু করে ছোট নাগপুরের মালভূমি পর্যন্ত বায়ুতে নিম্নচাপ হয়, এই জন্য এ হয়। আচ্ছা, এর নামগুলো মনে রাখতে, এই জন্য পূর্ব ভারতে যেটা হয় কালবৈশাখী, রাজস্থানে আঁধি, উত্তর পশ্চিম ভারতে এটাকে লু বলা হয়, কেরল কর্ণাটকে এটাকে আম্রবৃষ্টি বা ম্যাঙ্গো শাওয়ার বলা হয়ে থাকে। এবার বলবে স্যার এইটুকু পড়লেই হবে না, এগুলো সম্পর্কে একটু ডিটেলস আমাদের পড়তে হয়। যেমন প্রথমে হচ্ছে কালবৈশাখী। কালবৈশাখী বা যেটাকে আমরা বলি নরওয়েস্টার বলে থাকি, ঠিক আছে? কেন বলা হয় নরওয়েস্টার বলা হয়? এটা জেনারেলি পশ্চিমবঙ্গের চৈত্র বৈশাখ মাসে ছোটনাগপুরের যে গরমের জন্য প্রবল নিম্নচাপের সৃষ্টি হয়। নিম্নচাপ ফিল আপ করার জন্য আসবে, সেই সময় কি হয় আমাদের বাংলা, আসাম এবং উড়িষ্যা অঞ্চলে ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। এই ঝড়কে বাংলা এবং উড়িষ্যা আমরা কালবৈশাখী বলি, আর আসামে এটাকে বরদাই ছিলা বলা হয়ে থাকে। কালবৈশাখী আমরা জানি। এবার যেহেতু এটা উত্তর পশ্চিম দিক থেকে আসছে, সেই জন্য এটাকে আমরা বলি নর্থ ওয়েস্টার, নর্থ আর ওয়েস্ট, এই জন্য নর্থ ওয়েস্টার বলা হচ্ছে, ঠিক আছে? এবার কালবৈশাখী অবশ্যই স্থানীয় বৃষ্টিপাত, এরকম নয় অনেক দূরে স্থানীয়ভাবেই তৈরি হয়, ঝড় বজ্র সহ হয়। এই জন্য দেখবে যেদিন প্রচুর গরম হয় সেই দিনই কালবৈশাখীটা হয়। তার কারণ কি? নিম্নচাপ ফিল আপ করার জন্য হাওয়া যাবে, এই জন্য দেখবে যদি প্রচুর দুপুরবেলা গরম পড়ে তাহলে জানবে আজকে বিকালে কালবৈশাখী হচ্ছেই, এটা আমরা বলে থাকি, ঠিক আছে? কম 1 ঘন্টার বৃষ্টিপাতে বেশিক্ষণের ব্যাপার হয় না, এর ফলে গ্রীষ্মকালীন উষ্ণতা কমে যায়। বাংলায় ধান, পাট, আসামের চা চাষের জন্য এগুলো গুরুত্বপূর্ণ, উপকারী। তারপর আমাদের আঁধি। আঁধি কি? এটাও জেনারেলি রাজস্থান, পাঞ্জাব, দিল্লি আর হরিয়ানা অঞ্চলে এই বিকেলের দিকে ধূলি ঝড় দেখা যায়। তাহলে ওখানে কেন এখানে কেন ঝড় বৃষ্টি? কারণ দক্ষিণবঙ্গ থেকে আমাদের জল নিয়ে যাচ্ছে, ওই জন্য বৃষ্টিপাত হয়। কিন্তু এখানে কি হয়, এখানে তো কোনো মানে জল পাচ্ছে না, তাহলে এখানে কি হবে? ধুলোর ঝড় হবে। ধুলো মানে রাজস্থানের থর ডেজার্ট দিয়ে আসছে, তাহলে এটা বেসিক্যালি মরু অঞ্চলের একটা ধূলি ঝড়, ঠিক আছে? হালকা ধূলিকণা 70 থেকে 80, অনেক সময় আধি সামান্য বৃষ্টিপাত হয়। আর এর ফলে রাজস্থানে যে অপসারণজনিত গর্ত, যে ধান যেগুলো হয়, ধান সৃষ্টি, আমরা ধানটা পড়েছি, বালু এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পড়ে যায়, ধান সৃষ্টি হয়, ঠিক আছে? কৃষি যদি কিছু চাষবাস করে সেগুলো ধুলো পড়ে নষ্ট হয়ে যায়, স্বাভাবিক কথা। লু, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং বিহার অঞ্চলে যে উষ্ণ বায়ু হয় সেটাকে লু বলা হয়। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর লু আমাদের আছে। এর ফলে হৃদরোগজনিত সমস্যা এবং গরমকাল পড়লে বলা হয় যে যতটা সম্ভব কম বাইরে বেরোতে, ঠিক আছে? তো যাই হোক, লু এর প্রভাবে উচ্চ উষ্ণতার সৃষ্টি হয়। আচ্ছা, গাছপালা শুকিয়ে যায় এক্সট্রা। এবার বর্ষা শুরু হওয়ার আগে কখনো কখনো উত্তর ভারতের পাকিস্তানের কিছু অঞ্চলে ঘন অত্যন্ত বিধ্বংসী ধুলোর ঝড় দেখা যায়। মানে হালকা লু হয়, কিন্তু অনেক সময় যদি প্রচুর হয় তখন সেটাকে বলা হয় কালো আঁধি
বা ব্ল্যাক স্টর্ম, ঠিক আছে। এবার মাঝে মাঝে বর্ষার মেঘ মাঝে মধ্যে উপসাগরের বিভিন্ন অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টি প্রাক ক্লাস্টার ডমের সূচনা করে। মেঘ ভাঙা বৃষ্টি মানে প্রচুর বৃষ্টিপাত হয়, সেটাকে মেঘ ভাঙা বৃষ্টি মানে অল্প সময় বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়। এটা আমি শেষে এটাকে অ্যাড করে রেখেছি, মেঘ ভাঙা বৃষ্টি, এটা ওখানে দেখিয়ে মানে আছে, পেয়ে যাবে ওখানে, নোটসের শেষের দিকে পেয়ে যাবে। আম্র বৃষ্টি, ম্যাঙ্গো শাওয়ার, যেটাকে কফি বৃষ্টি বলে থাকে। এটাকে গ্রীষ্মকাল তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের উপকূল অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বৃষ্টিপাত হয় সেটাকে কেরলে বলা হয় আম্র বৃষ্টি। কেন? কারণ এর ফলে কেরল অঞ্চলে আমের ফলন ভালো হয় বলা হয়, এখানে আম্র বৃষ্টি বলা হয়। আর এর ফলে কেরলে আম হয় আর কর্ণাটকে কফি চাষের সুবিধা হয়। ব্যাপারটা দেখো, একই বৃষ্টি যেটা কেরলে আম চাষের জন্য সুবিধা আর কর্ণাটকে কফি চাষের জন্য, এই জন্য কর্ণাটকে এটাকে বলা হয় কফি শাওয়ার বা কফি বৃষ্টি বা চেরি ব্লুজম বলা হয়। আর উত্তর পূর্ব ভারতে আবার এটাকে চা বৃষ্টি বা টি ব্লুজম বলা হয়, কারণ উত্তর পূর্ব ভারত যে আসাম, সেখানে এর জন্য চা হয়। তাহলে ভাবো, একটা বৃষ্টি, একই বৃষ্টি, যার কারণে কেরলে আম হচ্ছে, কর্ণাটকে কফি হচ্ছে, আর উত্তর পূর্ব ভারতে চা হচ্ছে। তাহলে যেটাই ম্যাঙ্গো শাওয়ার সেটাই চেরি ব্লুজম আর সেটাই টি ব্লুজম। তাহলে কোনো জায়গায় যদি টি ব্লুজম বলে সেটা সেম জিনিস, চেরি ব্লুজম বললেও সেম জিনিস, ম্যাঙ্গো শাওয়ার বললেও সেম জিনিস, একই, শুধু তিনটে আলাদা আলাদা রাজ্যে তিনটে আলাদা আলাদা নাম হিসেবে বলা হচ্ছে। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখতে হবে। আশ্বিনের ঝড়, যেটা পশ্চিমবঙ্গের আশ্বিন মাস মানে অক্টোবর নভেম্বরে বঙ্গোপসাগরে নিম্নচাপ আর ঘূর্ণিঝড়ের ফলে যে ঝড় হয় সেটাকে আশ্বিনের ঝড় বলা হয়। এই আশ্বিনের ঝড় কালবৈশাখী ঝড়ের থেকেও অনিষ্টকর হয়। এর ফলে বিশেষত পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়, এই জন্য আশ্বিনের ঝড় বলা হয়ে থাকে। তার পশ্চিমী ঝঞ্ঝা অলরেডি সেখানে একটু দিয়েছিলাম, এখানে আর একটু বড় করে সেখানে দেওয়ার দরকার ছিল না। যাই হোক, তো শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে এসে দুর্বল নাতিশীতোষ্ণ অঞ্চলে বৃষ্টিপাত ঘটায় এবং এটাকে আমরা বলি মাঝে মাঝে তুষারপাতও হয়। এই যে জেনারেলি পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, জম্মু কাশ্মীরে বৃষ্টিপাত হয়, এটাকে আমরা বলে থাকি। ভূমধ্যসাগর থেকে উত্তর দিকে ইরান, আফগানিস্তান এবং পাকিস্তান অতিক্রম করে ভারতে এসে করে এবং 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এটা পশ্চিমী ঝঞ্ঝা নামে পরিচিত। আর এটা তোমার শীতকালে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আর হয়ে থাকে। আর এর কারণে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমরা আমাদের যে রবি শস্য, বিশেষ করে গম উৎপাদনের জন্য পশ্চিমী ঝঞ্ঝা খুব প্রয়োজন। তবে এর ফলে অত্যাধিক বৃষ্টিপাতের কারণে ভূমিধ্বস হয়ে বন্যা হয়, যেটা বেসিক্যালি উত্তরাখণ্ডের বন্যা 2013-তে হয়েছিল। এটা তোমরা হয়তো খেয়াল যদি জানো, কেদারনাথ এটা নিয়ে সিনেমা আছে, এর কারণে ইয়ে হয়েছিল। পশ্চিমবঙ্গে আলু চাষের ক্ষতি হয়েছিল 2019-এ এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে, যেটা অর্থাৎ ভালো যেমন আছে খারাপও, নেচার চাইলে ভালো করে, নেচার চাইলে আমাদের খারাপও করতে পারে। তো সেটা আমাদের মাথার মধ্যে রাখতে হয়। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, নেক্সট। এবার আমাদের বর্ষাকাল। কেরালে জুন মাসের 1 তারিখ থেকে মৌসুমী বায়ুর আগমন ঘটে, বর্ষাকাল হয়। এবার মৌসুমী বিস্ফোরণ বলা হয় কেন? কারণ গ্রীষ্মকালের শেষের দিকে যখন গভীর নিম্নচাপ হয়, তখন বঙ্গোপসাগর আর আরব সাগর থেকে আকস্মিকভাবে ভারতে প্রবেশ করে ঝড় বৃষ্টি, ওই জন্য হঠাৎ করে যখন ঝড় বৃষ্টি হয় বোঝা যায় যে হ্যাঁ, মৌসুমী বায়ু এবার এন্টার করে গেছে, আমরা বুঝে যাই। সেই জন্য এটাকে মৌসুমী বিস্ফোরণ বলা হয়। এবার এর কারণে নিম্নচাপ হয়, আর এটা আমাদের দক্ষিণ গোলার্ধে, এটা বাণিজ্য বায়ু ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নামে হয়। দক্ষিণ ভারত থেকে আসার সময় দক্ষিণ পূর্ব দিক থেকে বেঁকে আসে। দুটো শাখা, আরব সাগরীয় শাখা আর বঙ্গোপসাগরীয় শাখা বলেছিলাম। এবার কোন কোন জায়গা হয় সে কথা বলেছে, আরব সাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে এটা দক্ষিণ হয়, এই জন্য হচ্ছে আমাদের গোয়ার পানাজি এবং কেরালার মালাবার কোস্টে প্রচুর বৃষ্টিপাত হয়। এরপর এটা মধ্যপ্রদেশ আর দাক্ষিণাত্য প্রবেশ করে পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। তারপর এটা আবার হায়দ্রাবাদে যেমন বৃষ্টিপাত হয়, আরেকটা শাখা রাজস্থানের দিকে গিয়ে আরাবল্লীর সমান্তরালে চলে যায়, ওই জন্য রাজস্থানে খুব বেশি বৃষ্টিপাত হয় না। আরব সাগর দিয়ে চলে গেল। আর বঙ্গোপসাগরের মধ্যে এটা বেসিক্যালি মায়ানমারে এটা যায়। তারপর উত্তর পূর্ব ভারতের গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত বৃষ্টিপাত ঘটায়। আর এটা বেসিক্যালি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলে, যেমন এর ফলে খাসি পাহাড়ে বৃষ্টিপাত হয়, মেঘালয়ের চেরাপুঞ্জি মৌসুমী নামে সর্বাধিক বৃষ্টিপাত হয়, কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চল শিলংয়ে বৃষ্টিপাত হয় না। আর হিমালয়ের পৌঁছানোর পর গাঙ্গেয় এটা ঘুরে আসে, যেমন এর ফলে আরাবল্লী বৃষ্টির ছায়া অঞ্চল বলে দিলাম, সেম ব্যাপার এগুলো। আচ্ছা, এটা আমরা বললাম এই যে বৃষ্টির ছায়া অঞ্চল মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়, আর
বৃষ্টির ছায়াঞ্চল মেঘালয়ের শিলং। আর মৌসুমী বিস্ফোরণ, মৌসুমী বিরতি, এগুলো তো বললাম একটু আগে কি জিনিসগুলো। আর তারপরে আমাদের শরৎকাল, শরৎকাল কর্কটক্রান্তির উপর লম্বভাবে পড়ে না, এগুলো বেশি কিছু ব্যাপার না, এই সময় ফিরে যায়, এই কথাটাই বলা আছে। মৌসুমের প্রত্যাবর্তনকাল বলা হয়, এর কারণে তামিলনাড়ুতে আর দুবার বৃষ্টিপাত হয় কোস্টে, এইটা বলা আছে। আর অশ্বিনের ঝড়, এটা বললাম। শীতকাল জানুয়ারি মাসে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে, পাঞ্জাব হিমালয় এই অঞ্চলে তাপমাত্রা কম হয়, এই ব্যাপার বেশি কোনো ব্যাপার এখানে নেই। আর হিমাচল প্রদেশে তাপমাত্রা খুব কমে যায় শীতকালে, -1°C। আর এর ফলে পাঞ্জাব হরিয়ানায় গম চাষের সুবিধা হয়। দুবার বৃষ্টিপাত হয় করমণ্ডল কোস্টে, পশ্চিমী ঝঞ্ঝা বলে, এগুলো বলে দিয়েছি। আর হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীরে তুষারপাত হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, এতটা পর্যন্ত তোমরা পড়বে, ঠিক আছে, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, এতটা পর্যন্ত তোমরা পড়বে। নেক্সট দিন, পরের দিন আমি হচ্ছে জলবায়ুর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করব। এই বৈশিষ্ট্যগুলো কি কি বৈশিষ্ট্যগুলো রয়েছে, তারপরে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত, আচ্ছা আমি পুরো পিডিএফটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ এগুলো বেশি কিছু নেই, পড়লেই বুঝতে পারবে, শুধু ইনফরমেটিভ আছে। আমি দরকার হলে পরের দিন যদি বুঝতে পারো তাহলে ঠিক আছে, বন্যা খরা সম্পর্কে বলা আছে, যদি একবার রিডিং পড়ো তাহলে পুরো জিনিসটা পেয়ে যাবে, কারণ থেকে শুরু করে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, তোমরা পড়বে। আর যদি পড়া বোঝা যায় হ্যাঁ ঠিকঠাক আছে, অসুবিধা নেই, আর যদি বলো স্যার একটু আরেকটু যেগুলো বাকিটা ছিল পড়েছিলাম বুঝতে পারিনি, তাহলে আমি আরেকটু বুঝিয়ে দেবো, তারপরে এমসিকিউ করাবো। আর যদি হয় না স্যার বুঝে গেছি, কোনো অসুবিধা নেই, তাহলে আমি এমসিকিউ পরের দিন রেডি রাখবো। যদি বলো একটু বুঝিয়ে দিতে, তাহলে বুঝিয়ে দিয়ে এমসিকিউ করাবো। আর যদি বলো না স্যার বুঝে গেছি বেশি, মানে বোঝাটা হয়ে গেছে, শুধু এমসিকিউ করেন, তাহলে আমি এমসিকিউ করাবো। ঠিক আছে, পিডিএফ আমি সেন্ড করে দিচ্ছি, জলবায়ুটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে।